শ্রমিক ভাইরা সবাইকে বিপ্লবী সালাম, আসসালামু আলাইকুম। আমরা এই ব্যানারে একটি স্লোগান দিয়েছি যে দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ। আমি এই কথাটি দিয়েই শুরু করব। আমি ইচ্ছা ছিল যে মে দিবস আমরা তো পালন করি, আসলে মে দিবসটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো এটি বলবো। তা আমি কথা এইদিকে না ঘুরাচ্ছি, কারণ তাহাঙ্কেল ইতিমধ্যেই সে হেগ শহরের 1886 সালের যে ঘটনা, শ্রমিক আন্দোলন, শ্রমিক হত্যা, সবকিছু মোটামুটি একটা ধারণা আপনাদের সামনে দিয়েছে। দ্বিতীয়বার ওই কথাটি আবার নিয়ে আসছি না। বলা হচ্ছে দুনিয়ার মজদুর, এই মজদুর কারা? আমাদেরকে আগে এইটা চিহ্নিত করতে হবে। এই মজদুর কারা? আমরা তো ডাক তুলেছি, স্লোগান দিচ্ছি বিভিন্ন জায়গায়, সভা সেমিনারে, যে দুনিয়ার মজদুর। এই মজদুর আসলে কারা? আমি একটা গল্প বলি। একজন শিক্ষক খাতা কাটছে, তা খাতা কাটতে কাটতে এক ছাত্রের খাতা যখন কাটতে গেছে, যে দেখে সে লিখছে যে আমরা তো তাজমহলের নাম শুনেছি, যে তাজমহল, যেটা সারা পৃথিবীতে একটি আশ্চর্য বিষয়, তাজমহল ভারতে। তো তাজমহলের নির্মাণ কে করেছে? তো ওই ছাত্র লিখেছে যে তাজমহলের নির্মাতা হচ্ছে তার বাবা। তো শিক্ষক বরাবরই দেখে লাল কলম দিয়ে কেটে দিয়েছে, দিয়ে সে ভাবছে যে একটা শিক্ষা দিলে এতদিন পরে এলাম তাজমহলের নির্মাতা হচ্ছে সম্রাট শাহজাহান, আর এই লেকচার বাবা, আর বাবা কেমনে হয় কালকে যা ক্লাসে আগে ধরবো। পরের দিনে ক্লাসে গেছে, ছাত্রকে ডাকছে সবার সামনে, আচ্ছা তুই তাজমহলের নির্মাতাকে? আমরা কি পড়াইছি? সব ছাত্র উত্তর দিছে যে কে? সম্রাট শাহজাহান। যখন ওকে বলছে যে তুই লেখছিস তোর বাবা, কিভাবে তোর বাবা? তো বলতেছে স্যার, ওই তাজমহল তৈরি করতে যে শ্রমিক লাগছে, যে শ্রমিকরা কাজ করছে, সেই শ্রমিক আমার বাবাও একজন শ্রমিক। তা আমার ওই শ্রমিকরা যেহেতু কাজ করছে, সেহেতু এই অর্থে আমি লিখছি যে তাজমহল নির্মাণ করছে, শ্রমিক অর্থে না বুঝাই দিছে। আমার বাবা যেহেতু শ্রমিক, তাহলে তাজমহলটা নির্মাণ করছে শ্রমিক। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারাই বলেন, এই তাজমহলটা আসলে কে নির্মাণ করছে? সম্রাট শাহজাহান না ওই ছেলের বাবা যে শ্রম দেয়? প্রকৃত অর্থে কিন্তু এই তাজমহলের নির্মাতা হচ্ছে ওই ছেলের বাবা। যখন সে শিক্ষক ওই ছাত্রের যুক্তির কাছে হেরে গেছে, তখন সেই লাল কালি তুলে দিয়ে কালো কালি দিয়ে আবার টিক চিহ্ন দিয়ে তাকে সেই 10-এ 10 মার্ক দিয়েছে। দিয়ে সে চিন্তা করেছে এই তাজমহল নির্মাণের পেছনে যে শ্রমিকের শ্রম ছিল, যে মানে তাদের যে ত্যাগ ছিল, তাজমহল নির্মাণ কিন্তু এত সহজে হয় নাই। অনেক শ্রমিক মৃত্যুবরণ করেছে সে তাজমহল নির্মাণ করতে গিয়ে। তাহলে ত্যাগ তাদের আছে, কিন্তু অর্থটা দিয়েছে সম্রাট শাহজাহান। অর্থ দিয়ে সে কি হয়েছে? পৃথিবীর একটি আশ্চর্য স্থাপনা নির্মাতা সেজে গেছে। ইতিহাসে লেখা হচ্ছে তাজমহলের নির্মাতা হচ্ছে সম্রাট শাহজাহান। কিন্তু মূলত যদি আমরা চিহ্নিত করি, তাহলে তাজমহলের নির্মাতা আগে আসবে হচ্ছে এই শ্রমিকরা, তারপরে আসবে অর্থের দিক থেকে, অন্যান্য দিক থেকে সম্রাট শাহজাহান। এই মজদুর হচ্ছে তারা যারা এই পৃথিবীটাকে, এই সভ্যতাটাকে, এই বাংলাদেশের যত কিছু উন্নয়ন আছে, আঙ্কেল বলে গেল, যত যা কিছু আছে এই নির্মাণ করে, এই পরিশ্রম দেয়, এই ত্যাগ করে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এই শ্রমিকদের কথা কখনো লেখা হয় না। লেখা হয় কাদের কথা? সম্রাট শাহজাহানের কথা। লেখা হয় কাদের কথা? আকবরের কথা, যে আকবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গেছে এত স্থাপনা। কিন্তু সেই স্থাপনটা নির্মাণের ক্ষেত্রে শ্রমিকের যে ঘাম, শ্রমিকের যে ত্যাগ, শ্রমিকের যে পরিশ্রম, এই পরিশ্রমগুলো উল্টে থাকে, কখনোই লেখা হয় না। এই মজদুর হচ্ছে তারা, এই মজদুর হচ্ছেন আপনারা, যারা এই সভ্যতা নির্মাণে কাজ করছেন। হ্যাঁ, আমাদের বর্তমান সরকার উন্নয়ন করছে, আমাদের জন্য সুন্দর একটি রাস্তা দিয়েছেন, পাকা সড়কে আমরা চলাচল করছি। এখন প্রশ্ন, এই সড়কটা সচল রাখবে কারা? নিশ্চয়ই যারা ভ্যান শ্রমিক আছেন, মোটর শ্রমিক আছেন, তারাই তো এটা সচল রাখবেন। আপনারা যদি আপনাদের এই ক্ষেত্রে শ্রম দেওয়া বন্ধ করে দেন, এই রাস্তা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সরকার যদি এটা সোনা দিয়ে মুড়ে দেয়,
আর ভ্যান শ্রমিক, মোটর শ্রমিক, যানবাহন শ্রমিক এই রাস্তায় যদি তাদের গাড়ির চাকা না ঘুরায়, তাইলে এই রাস্তা সোনা দিয়ে মুড়েও কোনো কাজ হবে না, একটা পয়সাও এই জায়গা থেকে সরকার নিয়ে যেতে পারবে না। তার মানে কি, এই দুনিয়ার মজদুর, আমি কিন্তু একা না, আঙ্কেল বলে গেছে যে আমি একা না মজদুর, পুরো দুনিয়ার যত মেহনতি মানুষ আছে সবাইকে আমরা কি আহ্বান করছি যে এক হও। কেননা এক হওয়ার কারণ আছে, কারণ সম্রাট শাহজাহান কখনোই শ্রমিকের পক্ষে কথা বলে নাই। যদি শ্রমিকের পক্ষে কথা বলতো তাহলে তার নির্মাণের পাশাপাশি লিখে যেত যে তাজমহল নির্মাণ শুধু আমি একা করে নাই, এই যে শ্রমিকের ঘাম ছিল এটা সেই ইতিহাসে লিপিবদ্ধ করে যেত। আমি এর আগেও একদিন বলেছি, শ্রমিকের কথা শুধু শ্রমিকরাই বলে, ধনীর কথা শুধু ধনীকরাই বলে, গরিবের কথা শুধু গরিবরাই বলে। আপনার শ্রমিকের কথা বড় লোক কখনোই বলবে না। আপনার ন্যায্য মজুরি যেরকম আন্দোলন হয়েছে, আজকে আপনারা 8 ঘন্টা কাজের একটা দাবিতে স্বীকৃতি পেয়েছেন, 8 ঘন্টা কাজ করছেন, নির্দিষ্ট একটা মজুরি দিতে হয়, সরকার মেনে নিয়েছে, সারা পৃথিবীতে এটি স্বীকৃত। যদি সেই দিন সেই আন্দোলনটি না হতো তাহলে এই নিয়মটি কি কখনো পেতেন? মজুরি কত টাকা দেবে কোনো নির্ধারণ থাকতো না, কত ঘন্টা কাজ করবেন কোনো নির্ধারিত সীমা রেখা ছিল না। গার্মেন্টসে আমাদের শ্রমিকরা কি করে? ওভার টাইম করে, ওভার টাইম করে, তার জন্য এক্সট্রা ফির আবার টাকা পায়। যদি এই নিয়মটা ওইভাবেই থাকতো যে কোনো নিয়ম নাই, যতক্ষণ ইচ্ছা শ্রমিককে আমি কাজ করাবো, তাহলে ওভার টাইমের বেতন কখনো দিত না। তো এই যে দুনিয়ার মজদুর এক হও, আমরা সবারই এই ডাকটি দিই যে দুনিয়ার সমস্ত মজদুর আমরা একই ছাদ তলের মানুষ, একই গোত্রের মানুষ, একই সমকক্ষের মানুষ। সুতরাং আমাদের এই শক্তির কাছে, এই শ্রমজীবী শক্তির কাছে পৃথিবীর সকল বড় বড় শক্তি অবশ্যই পরাজিত, ও আগেও হয়েছে, আগামীতেও হবে। আমাদের সরকারের একটি সিদ্ধান্ত আছে, এখনো এটি বাস্তবায়নে যায়নি। কিছু কারিগরি পরীক্ষা চলছে আমাদের যে অটো ভ্যানটি নিয়ে, যে এই ভ্যানটি আমাদের দেশে অনুমোদিত, এটি সত্য কথা, এটি অনুমোদন পায়নি। এটি আমাদের বিভিন্ন জায়গাতে বন্ধের প্রচেষ্টা চলছিল, পরে গভর্নমেন্ট এটাকে সহনশীল অবস্থায় রেখে আপাতত এই সিদ্ধান্তটাকে বন্ধ রেখেছে। পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, ভবিষ্যতে কি হবে এটা বলা মুশকিল। তবে আমাদের দাবি একটাই থাকবে, যেহেতু আমরা টাকা দিয়ে আমরা যেহেতু অটো ভ্যানটা কিনেছি, আমরা এখন চাইলে আর পায়ে চালিত ভ্যান চালাইতে পারবো না। কারণ এই শ্রমের সাথে শুধুমাত্র আগে যারা পায়ে ভ্যান শ্রমিক ছিল তারা যুক্ত না, ছোট ছোট যারা গৃহস্থ, যারা অল্প জমির মালিক, তারাও কিন্তু এখন কিস্তিতে জমি বিক্রি করে, লোন নিয়ে, ধার নিয়ে অটো ভ্যান করেছে, তারাও অটো ভ্যান চালক। তাইলে আমরা যদি এই অটো ভ্যান গুলো বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের এই কি হবে? অর্থনীতি, আমাদের এই রাস্তা বন্ধ হয়ে যাবে, আমাদের মানুষের চলাচলের যে গতি কমে যাবে। আর আমাদের এই সারা বাংলাদেশে এত বৃহৎ পরিমাণ যে শ্রমজীবী মানুষ আছে অটো ভ্যান চালক, তারা আসলে কি করবে? তারা কি কর্মের উপরে নির্ভর করবে? এটি দাবি আমরা রাখবো। গভর্নমেন্ট অবশ্যই, যদি আমরা শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকি, দুর্বার আন্দোলন করতে পারি, যেমন বরিশালে মনীষা চক্রবর্তী আন্দোলন করে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে চেক দিয়ে রাখছে যে এইটা পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনে এই অটো ভ্যানকে কিভাবে উপযোগী করা যায় সেই ব্যবস্থা করে নিয়ে আসেন। কারণ এই অটো ভ্যানের যে মোটর, এটি আমার শ্রমজীবী ভাই কখনো আমদানি করে না। এই অটো ভ্যানের যে পার্টস লাগে, এটি আমার শ্রমজীবী মানুষ আনে না। এটি কারা আনে বলেন তো? যারা বড় লোক, বড় বড় ব্যবসায়ী, তারাই তো এগুলো নিয়ে আসে। তো তারা যদি নিয়ে এসে আমার লোকাল বাজারে এই অটো ভ্যানের যা কিছু আছে এগুলো যদি বিক্রি বন্ধ করে, তাহলে আমার শ্রমিক ভাইয়েরা এই অটো ভ্যান কই থেকে চালাবে? বানাতেই পারবে না। তাইলে আপনি আগে ওইটা বন্ধ করেন, আগে আমদানি রপ্তানি বন্ধ করেন, তারপরে শ্রমিকের ভ্যানে আপনি হাতুড়ি চালাবেন না শাবল চালাবেন সেইটা চালান। এই দাবিটি আমরা যারা সারা বাংলাদেশের এই ভ্যান শ্রমিক বা অটো শ্রমিক যারা শ্রমজীবী মানুষ আছি, তারা যদি ঐক্যবদ্ধভাবে এই দাবির প্রতি সচেতন থাকে যে অটো ভ্যান কখনো বন্ধ হবে না। তবে হ্যাঁ, অটো ভ্যান কিভাবে দুর্ঘটনা প্রতিরোধ করা যায়
সেই ব্যবস্থা কারিগরি সিস্টেম গুলো আমাদের অটো ভ্যানে দিয়ে দেন। প্রয়োজনে অটো ভ্যান চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন, 7 দিন 10 দিন প্রশিক্ষণ দেন, ভাতার ব্যবস্থা করেন ওই 7 দিন, যেহেতু সেই 7 দিন কোনো কাজ করবে না, তার তো জীবন চলতে হবে, পরিবার চলতে হবে। এই ব্যবস্থাগুলো করার পরে অটো ভ্যান বন্ধ করবেন কি করবেন না এই সিদ্ধান্তে যাবেন। আশা করি আমরা যদি শ্রমজীবী মানুষ যারা আছে তারা যদি ঐক্যবদ্ধ থাকি সমস্ত দাবির প্রতি, তাহলে সরকার বাহাদুর নিশ্চয়ই সেই দাবিটি বিবেচনায় নিয়ে শ্রমিক ভাইদের কল্যাণে যে সমাধান প্রয়োজন সেই সমাধানটি দিয়ে তারা দেবে, জাতীয় সংসদে সেইভাবে আইন পাশ করবে। এই দাবিটি আমাদের কাছে থাকতে হবে। আর শ্রমজীবী মানুষ যারা আছে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, অবশ্যই যে কোনো দাবি আদায়ে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই, ঐক্যবদ্ধ থাকতেই হবে। কারণ 10 জন মানুষ, আমি যে বললাম না এর আগে এই যে রাস্তায় যদি আমরা বন্ধ করি সরকার অচল, বিষয়টা এরকম। কিন্তু আমরা কোন দাবির পক্ষে